অভিষেককে সবাই বস বলে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন থেকেই সাইড লাইন হয়ে গেছে। এই বস কথাটা অভিষেকের অফিস থেকেই শোনো, অভিষেকের অফিসে সবাই অভিষেককে বস বলে দেয়। অভিষেক শুনুন, অভিষেক শুধু মমতাদির ভাইপো না, অভিষেক হচ্ছেন ভাইপো প্লাস বন্ধু। মমতাদির মামাতো বোনের সঙ্গে মমতাদির ভাইয়ের বিয়ে হচ্ছে। বাবা, আপনি তো ভয়ঙ্কর কথা বলছেন। কেন এরকম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসে রয়েছে নাকি এরকম? অভিষেক বন্দ্যোপাধ্যায় সলতায় জাহাঙ্গীর বলে একটা ছেলেকে তোল্লা দিচ্ছেন। জাহাঙ্গীর হাতে তমতা ফিজিক্যালি মেলাইন হয়েছে। এখন তো তৃণমূল নেই, তৃণমূল এখন তৃণমূল হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সুব্রত বক্সি ডেকে পাঠালেন। উনি হঠাৎ কাছু মুখে বললেন যে এবার না তোকে আমরা টিকিট দিতে পারছি না। আমি বললাম কেন? অন্য ওই যে ভাইপো। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায় চৌধুরী। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সোনালী গুহ। সোনালী গুহ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এক সময়কার অত্যন্ত ঘনিষ্ঠ এক রাজনীতিবিদ, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বিজেপি ঘনিষ্ঠ হয়ে পড়েছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে বা কালীঘাটের বাড়ি থেকে অত্যন্ত দুর্ব্যবহার নাকি তিনি পেয়েছেন এবং বিভিন্ন রকমভাবে সমালোচনার শিকার হয়েছেন। সেই কারণে আজকে তিনি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচনা করতে পিছপা হন না। সোনালীদি, স্বাগত আপনাকে বেঙ্গল লিবার্টির পর্দায়। প্রথমত একটু জেনে নাম, মানে এটা জানার প্রয়োজনীয়তা রয়েছে সবারই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার দূরত্বটা কেন তৈরি হলো? সেটা তো আমিও জানি না। আমি 4 বারের এমএলএ সাতগাছিয়া বিধানসভা কেন্দ্র থেকে, যেখান থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু জিততেন। আমি সেখান থেকে 2001-এ প্রথমে জিতি, 2006-এ জিতি, 2011-এ জিতি, 2016-এ জিতি। তারপরে 2021-এ আমাকে কেন টিকিট দেওয়া হলো না সেটা আমি নিজেও জানি না। আমি 22টা ছেলে মেয়েকে রাজ্য বিধানসভায় কাজ দিয়েছি। আমি তো জানি না যে আমার অপরাধটা কি। অপরাধী জানিল না কি তার অপরাধ বিচার হইয়া গেল। কেন আমাকে টিকিট দেওয়া হলো না সেটা আমি জানতে পারলাম না। এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্ব নেন 2016-র পরবর্তী সময় থেকে, তারপরে কি আপনি ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়েন? মানে না, নব তৃণমূল বলে কিছু নেই। দেখুন, আমি তো তৃণমূলটা অন্তর থেকে করতে চেয়েছিলাম, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আমাদের এমপি হন, মানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 2014 সালে, তারপরেই একটা পঞ্চায়েত নির্বাচন আসে। অভিষেকের একটা কথা ছিল যে এখানে কাউকে টিকিট মানে লড়তে দেবো না, এইখানে কাউকে এইখানে। হ্যাঁ, তখন আমি বলেছিলাম কেন লড়তে দিবি না বাবু, আমরা তো লড়লে বুঝতে পারবো আমাদের শক্তিটা কোথায়। তখন অভিষেক বলেছিল না সোনালী পিসি, তুমি বুঝতে পারছো না, আমি এখানে ভোট করে নেব। আমি বললাম নিজেদের স্ট্রেংথটা তুই বুঝবি না? মানে আমাকেও তো দেখতে হবে, আমি তো ওখানকার 4 বারের এমএলএ, আমি তো বুঝবো আমার শক্তিটা কতটা। সেটা অভিষেকের বোধহয় পছন্দ হয়নি। তাহলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাদেরকে তাহলে সাইড করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আপনি যা বললেন সেই মতো অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে মানে কিভাবে ওনাকে ভোটে জিততে হয়, ওনার সেই স্ট্র্যাটেজিটা ভালোই জানা আছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি হতে পারে, মানে এখন উনি ডায়মন্ড হারবারের এমপি আছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো আন্দোলনের মধ্যে দিয়ে তো উনি মানে নেতা হননি, উনি কোটাতে নেতা হয়েছে। উনি ওনার পিসি বা এখন ওরা তো দিদি বলে সবাই, দিদি মুখ্যমন্ত্রী, সেই কোটাতে উনি ডায়মন্ড হারবার থেকে দাঁড়িয়েছেন বা জিতেছেন। তবে মানে এক্ষেত্রে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে তো সরাসরি আপনাকে অপমান করেছে বলা যায়। এই ক্ষেত্রে তো অপমানিত হয়েছে। তারপর কি সিদ্ধান্ত নিলেন? আমরা টিকিট দিলাম, সবাইকে টিকিট দিলাম, মানে যারা যারা লড়তে চেয়েছিল সবাইকে টিকিট দেওয়া হলো। সেইখানেই তো অভিষেকের আপত্তি ছিল। সেখানে আপত্তি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিদি তো তখন কোনো এটা অভিষেকের কেন্দ্র। আমি বললাম দিদি ওটা তো আমারও কেন্দ্র। মানে সাতগাছিয়া বিধানসভায় তো অনেকগুলো পঞ্চায়েত ছিল, অনেকগুলো কি পুরোটাই পঞ্চায়েত। আর তারপরে দিদি বললেন তোরা নিজেরা বুঝেন। দিদি খুব একটা নাক গলালেন না। আচ্ছা, এখন কি মানে দলটাকে কি ক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রাস করে নিচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন থেকে সাইডলাইন হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন থেকে সাইডলাইন হয়ে গেছে। এখন একটাই বাকি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেকের হাতে মানে ফিজিক্যালি মেলাইন হওয়া।
হ্যাঁ। ফিজিক্যালি মেলাইন? না সেটা ঘটেনি, এমন কিন্তু ঘটনা এটা ঘটেছে নাকি? ঘটবে না সেটা কেউ বলতে পারে না। বাবা আপনি তো ভয়ঙ্কর কথা বলছেন। কেন এরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসে রয়েছে নাকি এরকম? আমাদের যে কাউকে physically এমএলএ ছিলেন malign আমার করেছে? সঙ্গে, তমনাশ ঘোষ ফলতায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলতায় জাহাঙ্গীর বলে একটা ছেলেকে তোল্লা দিচ্ছেন। তমনাশ ঘোষকে আমরা তমাদা বলতাম। তমাদা মেয়ের বিয়ে নেমন্তন্ন করতে এসেছিল আমার বাড়িতে, এসে বলল যে সোনালি, তমাদা দিদিকে মমতা বলতো, বলছেন যে সোনালি, মমতা যদি এবার আমাকে বলে, হাত ধরে বলে যে তমা তুই ভোটে দাঁড়া, আমি তোকে মন্ত্রী করবো, তাও আমি ভোটে দাঁড়াবো না। এবং কেন তমাদা, কেন তুই ভোটে দাঁড়াবি না? বললো না, জাহাঙ্গীরের হাতে তমাদা ফিজিক্যালি মানে কারণটা কি? বাবা জাহাঙ্গীর, আচ্ছা আপনারা কি যখন থেকে করছেন, মানে তৃণমূলটা শুরু করেছেন, এই জাহাঙ্গীর বা এদের বয়স কত ছিল? এখন জাহাঙ্গীর আপনারকে মানে আপনার হয়ে যে ছেলেটি এসছে তার বয়সই হবে হয়তো, কিন্তু জাহাঙ্গীর তো তখন, মানে ওর কত বয়স আমি জানি না, জাহাঙ্গীর তো তখন মানে মাটিতে হাটে বলতে পারে। মানে তারা আপনাদের এভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করছেন, মালাইন করছেন? না, এই তৃণমূল চাইছিলেন আপনারা? মানে তৃণমূল এখন তো তৃণমূল নেই, তৃণমূল এখন তোলামূল হয়ে গেছে। না রিয়েলাইজ আমি অনেকদিনই করেছি, তবেই তো বিজেপিতে গেছি না। না এটা কবে থেকে করলেন? 2016 পর থেকে? যখন আমাকে টিকিট দেওয়া হলো না, আমি যখন এই বিধানসভায় মানে কি বলে প্রার্থী তালিকার চূড়ান্ত হচ্ছে, সেদিন সকালবেলা আমাকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সুব্রত বক্সী ডেকে পাঠালেন। আমাকে আগের দিন ফোন করে রাত্রেবেলা বললেন যে ওস্তাদ একবার আয়। আমি কোথায় যাবো বক্সিদা? বললেন যে আমার ভবানীপুরের বাড়িতে। আমি গেলাম। উনি হঠাৎ কাচুমাচু মুখে বললেন যে এবার না তোকে আমরা টিকিট দিতে পারছি না। আমি বললাম কেন? বললেন ওই যে ভাইপো। বক্সিদা খুব কাঁদলেন। তখন আমি বক্সিদাকে বললাম, বক্সিদা তোমার তো বয়স হয়েছে, এত কান্নাকাটি করো না। আমার কি অপরাধ? আমি 22টা ছেলে মেয়েকে রাজ্য বিধানসভায় কাজ দিয়েছি, তার মধ্যে আমার বাড়িতে যে মানে মানে ঠিকা কাজ করতেন তার ছেলেও আছেন, আমার ব্যক্তিগত ড্রাইভারও আছেন। বক্সিদা বললেন যে না আমি আর কিছু বলতে পারবো না, ওই ভাইপোর লাস্ট কথা। তবে আমি খুব জগন্নাথে বিশ্বাস করি, তুইও তো জগন্নাথে বিশ্বাস করি না? হ্যাঁ। তখন বললেন আমি জগন্নাথের নামে শপথ করে বলছি, মমতা দিদিকে আমি আজকে, মানে যদি তোকে দিদি টিকিট না দেন, আমি আজকে মমতা দিকে দিয়ে তোকে একটা ফোন করাবো। আমার তখন 2টো ল্যান্ড ফোন, একটা মোবাইল ফোন, আমি 3টে ফোনই খোলা রাখলাম, কিন্তু দিদি ডিড নট কল মি। আর পরের দিন একটা ফোন আসলো, তখন আমি বিজেপিতে অলরেডি করেছি, কি বলে জয়েন করে গেছি। আমাকে ফোন করলেন কে? সুমিত রায়। সুমিত হচ্ছে অভিষেকের সেক্রেটারি। আমাকে বলছেন যে দিদি আপনি কোথায়? কেন সুমিত, আমি বাড়িতে। বললো আপনাকে বস দেখা করতে বলেছি। বস মানে অভিষেক। তখন আমি বললাম কটার সময়? বললো সন্ধ্যা 7টার সময়। তখন আমি তো বিজেপি। তখন আমি বললাম আমি তোদের গিয়ে এম্বারাস করবো না, আমি নিজেও এম্বারাস হবো না, আমি যাবো না রে বাবু। আমি খুব কেঁদেছিলাম, খুব। অপরাধী জানিল না কি তার অপরাধ, বিচার হইয়া গেল। আচ্ছা কোনোদিন তৃণমূলের অভ্যন্তরে এই কোট আন কোট বস এই শব্দটা আমি শুনেছিলাম যেদিন যখন অভিষেক ডায়মন্ড হারবারে দাঁড়ায়, তখন অভিষেককে সবাই বস বলে। আমাকে কালীঘাটের কাকুর নাম আপনারা নিশ্চয়ই জানেন, তার আসল নাম হচ্ছে বোধহয় কি ভদ্র যেন, সুজয় কৃষ্ণ ভদ্র। তাকে আমরা ডাকি শান্টু দাবন। অভিষেক বলল যে আমি এত টাকা দেব। তখন আমাকে আমাদের সভাধিপতি হাজবেন্ড রমজান শেখ বললো যে দিদি আমি এই টাকাটা দিচ্ছি তোমাকে, তুমি দিয়ে আসো অভিষেককে। আমি বললাম না, তুমি এদের বুথে ওয়ার্কার থেকে দিয়ে দাও। আমি দিয়ে দিলাম। তারপরে শান্টুদার কাছে আনতে গেছি। অভিষেকের অফিসে গেলে অভিষেক অফিসে হচ্ছে 1 কাপ চা দেয়, বিস্কুট দেয়, যাই হোক একটা আতিথেয়তা করে। আমি ফন্ড অফ টি, আমাকে চা বিস্কিট দেওয়া হয়েছে, আমি খেয়েছি। সেটা খেয়ে নানা রকম কথা হচ্ছে। তখন আমি বলছি, আর একটুখানি কথা হওয়ার পরে যে শান্টুদা 1 কাপ চা পাওয়া যাবে? তখন উনি বলছেন না তোমার তো চা খাওয়া হয়ে গেছে, তুমি এবার ফটো। তখন আমি বললাম তুমি আমাকে ফুটিয়ে দিচ্ছ। আমি তখন ডেপুটি স্পিকার। তুমি আমাকে ফুটিয়ে দিচ্ছ?
তখন বললেন যে হ্যাঁ এবার ফুটে যাও। এর মধ্যে অভিষেক ব্যানার্জি ঢুকে এসছেন। তখন অভিষেক বলছেন যে কি হয়েছে সোনালী পিসি? তখন আমি বললাম, বাবু তুই জানিস তো আমি ফন্ড অফ টি, আমাকে প্রথমবার এক কাপ চা দেওয়া হয়েছে, আমি আরেক কাপ চা খেয়েছিলাম বলে, চা চাইছিলাম বলে শান্টুদা আমাকে বললেন ফোটো ফোটো, তাহলে কিন্তু আমরা তোকেও ফুটিয়ে দেবো। তখন উনি বললেন যে শান্টু কাকু কি হচ্ছে? তখন সোনালী পিসি আমাদের ডেপুটি স্পিকার। তখন আমি বললাম উনি বোধহয় সেটা ভুলে গেছেন, যাই হোক উনি বলেছেন, বলছে না বস ওনার তো এক কাপ চা খাওয়া হয়ে গেছে। তখন আমি বললাম হ্যাঁ আমি খেয়েছি, অস্বীকার করছি না। তখন বললেন যে আরেক কাপ চা সোনালী পিসিকে দাও। আমি বললাম না, এই অপমানের পরে আমি তো আর চা খাবো না। আর উনি বললেন চা বস খাওনি এত কাণ্ড? হ্যাঁ না বস, এই বস কথাটা অভিষেকের মানে কি বলে অফিস থেকেই শুরু। অভিষেকের অফিসে সবাই অভিষেককে বস বলে ডাকে। আচ্ছা। আর আর আদি তৃণমূলে যারা রয়েছেন যেমন সুব্রত বক্সী বা আপনারা কি বলেন ভাই? আমি তো অভিষেককে বাবু বলে ডাকি, অভিষেক ওকে তো বন্দ্যোপাধ্যায় মানে ছোট থেকে দেখেছি তো। দেখুন ও হয়তো মানে কি বলবো ইংরেজি মিডিয়ামে পড়ে পড়াশুনো ভালো শিখেছে বা কিছু, কিন্তু যাকে সেদিন জন্মাতে দেখলাম যে আমি গেলে পরে ভাত ছুঁড়ে দিত, এই সোনালিটা এসছে দিদিকে নিয়ে আবার কোথায় যাবে, তার অফিসে গিয়ে শুনতে হবে যে ফটো ফটো। আমি তখন ডেপুটি স্পিকার আর আমি স্ট্যান্ডিং এমএলএ। আচ্ছা, কখনো টু বাই বলে ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? না না না, টু বাই অভিষেক ডাক নাম তো বন্দ্যোপাধ্যায়ের তার, একটাই নাম অভিষেক। অভিষেক আমি বাবু বলে ডাকি। আর এমনি আপনারা বাবু বলে ডাকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসটা কি একটু বলবেন? আপনি অনেক ক্ষেত্রে অনেককে বলেছেন। অভিষেক শুধু মমতাদির ভাইপো না, অভিষেক হচ্ছেন ভাইপো প্লাস বোনপো। মমতাদির মামাতো বোনের সঙ্গে মমতাদির ভাইয়ের বিয়ে হয়েছে। বাবা, তো এই যে এই ব্যক্তিগত কাদা ছোড়াছড়ি হচ্ছে, সে যাই হোক, যার পার্সোনাল জীবনে যা হয়েছে হয়েছে, কিন্তু এই ব্যক্তিগত ক্ষেত্রে এই কাদা ছোড়াছড়িটা রাজনীতির মধ্যে অনেক ক্ষেত্রে চলে আসছে। এটাকে কি আপনি ভালো করে দেখেন? কারণ আপনি একসময় ডেপুটি স্পিকার ছিলেন, শালীনতা বা সভ্যতা স্বাভাবিকভাবে বিধানসভার অভ্যন্তরে আমি তো সেটাই চর্চা মানে আমি সেই শালীনতাটুকু রাখতে চেয়েছিলাম। যদি আমি টিকিট পেতাম, দেখুন আমি প্রথমে ছিলাম প্রেশারের পেশেন্ট, এখন আমি সুগারের পেশেন্ট হয়ে গেছি। সুগারটা ফল করে যায় আমার, তখন আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়। তো এটা তো লামসাম একটা খরচা। আমার হাজবেন্ড বলেন, সোনালি তুমি এমএলএ না থাকলে যে মেডিকেল ফেসিলিটি পাওয়া যাবে না, এটা তুমি আগে জানলে আমি তোমার নামে একটা মেডিকেল মানে যা মেডিকেল ফেসিলিটি মানে ক্লেম করে রাখতাম, মেডিক্লেম করে রাখতাম। তো তারাই যখন, আমার কোনো অপরাধ নেই, যে ভাই এসছেন আপনার হয়ে আমার কাছে, সে আগেও এসছিলেন এখনো এসছেন, আমি 10 বছর বাদেও তাকে আমন্ত্রণ জানাবো আমার বাড়িতে। সেদিন আমি বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু তৃণমূলের শেষ না দেখে তো আমি যাব না। যে তৃণমূলটাকে আমি মানে আমরা একদিন বলতাম সততার প্রতীক মমতা, মমতার প্রতীক জোড়াফুল, এখন আমি বলি সেই সততা তো লাপাতা। সততা দূরবীন দিয়ে। এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেন, না আমি কোনো মানে তার কোনো অবকাশই নেই। এক সেকেন্ড, এটা এই দিকটা বলুন, কানে ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ, যদি ফোন করে না করতেই পারেন, তার তো হাতে স্মার্টফোন থেকে শুরু করে এখন দেখি মাঝে মাঝে কি বলে এখন দুটো ঘড়ি পড়া শুরু করেছেন, যে যে যার যার ব্যাপার। কিন্তু যদি ফোন করে আমি বলবো হ্যাঁ দিদি নমস্কার, তুমি আমাকে বলছো, কিন্তু সেই দিন কেন মনে হলো না সোনালির কথা? সোনালি তো তোমাদের বাড়ির জন্য কম করেনি। ছোট্ট বাচ্চা আকাশ তখন 6-7 মাস বয়স, দিদি দিল্লিতে চলে গেলেন, বললেন সোনালি আকাশের জানিস তো চোখটা অন্ধ হয়ে গেছে। তখন আমি বললাম দিদি মানে মেজদার বাচ্চাটার, মেজদার ছেলেটা? তখন বললেন হ্যাঁ তোকে এমসে থাকতে হবে। তখন আমি বললাম দিদি কি পরিচয় আমি থাকবো? তখন আমার বিয়েও হয়নি। না তোকে আকাশের মা হয়ে থাকতে হবে। ডক্টর সুদ, দিদি প্রাইম মিনিস্টার অফিসের থেকে ডক্টর সুদকে বললেন যে আকাশের তখন বোধহয় কিছু একটা হয়েছিল, আকাশ ব্লাইন্ড হয়ে গেছিল, আর আকাশের মা খুব অল্প শিক্ষিত ছিলেন। তো আমাকে ডক্টর সুদ বলছে বাচ্চা দুধ পিতা হ্যাঁ,
আমি তো তখন জানি না, আমি তখন ওর মায়ের দিকে তাকিয়ে বলছি, হ্যাঁ রে ঝানসি, আকাশ কি দুধ খায়? তখন ঝানসি বলছে হ্যাঁ। আমি বলি, কতবার ফিট করাস? তখন বলছে 2বার বা 3বার। আমি বললাম হ্যাঁ পিতা হ্যাঁ। ঝানসি তখন ইংরেজিও জানে না, ইংরেজি তো দূর, হিন্দিও জানে না। এই আকাশ বন্দ্যোপাধ্যায় গড়িয়াহাটে এক পুলিশ কর্মীকে চড় মেরেছিলেন এবং বলেছিলেন আমার, মনে পড়ছে আপনার? সেই সময় আপনারা সদ্য সরকারে এসেছেন, হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে কোনো একদম। খারাপ জায়গা থেকে আমি তো এসেছেন? দেখুন আমার স্মৃতিটা খুব প্রখর, নাহলে আমি এই কথাগুলো মনে রাখি কি করে? আমি এখনো বিদ্রোহী কবিতা 8 পাতা মুখস্থ বলে দিতে পারি। এটা তো ভগবান মানে গড গিফটেড। কিন্তু দেখুন, তারপরে মমতাদির মা যখন অসুস্থ হলেন, মমতাদি আমাকে ফোন করলেন, সোনালি মা খুব অসুস্থ হয়ে পড়েছে, তুই একবার আসবি? আমি তখন ডেপুটি স্পিকার। আমি বললাম, হ্যাঁ কেন যাবো না দিদি, শ্রীকৃষ্ণের 2টো মা, আমারও 2টো মা। তো আমি পৌঁছে গেলাম, এই প্রেস তো আমাকে কভার করছে। তখন মমতাদির এক ভাই বলল, তুই তো প্রেস করার জন্য, প্রেস কভারেজ দেওয়ার জন্য আসিস। তাহলে দিদিকে বলবি আমাকে ফোন না করতে। কি অবস্থা! আমি বিজেপি করবো। যাক, ভবিষ্যতে কি বিজেপি পরিকল্পনা যদি আপনার? টিকিট দেয়, আমাকে যদি যোগ্য মনে করে। আর কালকে খুব সম্ভবত বিজেপির একজন খুব উচ্চ পর্যায়ের নেতা আসছেন কলকাতাতে, তিনি আজকেই পৌঁছে গেছেন, তার সঙ্গে আমাদের মিটিং আছে, সেখানে দেখা করব। আমার খিদেটা দেখুন, হ্যাঁ আমার খিদেটা দেখুন পলিটিক্যাল। আমি তো সেখানে আপনি যাবেন? জীবনে অনেক দেরিতে বিয়ে করেছি, অনেক দেরিতে আমার ইস্যু হয়েছে। আমার জীবন যৌবন তো সবই মমতাদির জন্য নিয়োগিত ছিল। তো আমার খিদেটা পলিটিক্যাল। ফলে এবার ভবিষ্যৎটা আপনি বেছে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমার খিদেটা ভবিষ্যৎটা আপনি পলিটিক্যাল। বেছে নিচ্ছেন আপনার আমাকে মতো যে করে। পলিটিক্যাল সুযোগ দেবে, তবে অবশ্যই তৃণমূল। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত এক সময়কার ঘনিষ্ঠ এক প্রাক্তন ডেপুটি স্পিকার। যাই হোক, মানে আমার আর মুখের ভাষা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।